রাজ্যের মুখ্যমন্ত্রীর আজ অব্দি কোনো সত্যি কথা বলে। রাজ্যের যোগ্য চাকুরিয়ারা দেখুন এই সরকারের আসল চরিত্র। যে সরকার লিস্ট বের করতে চাইছে না, রাজ্যের সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের আজকে রাস্তায় বলি করেছে। নেতাজি ইন্দোরে যে কথা বলেছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে অন্য কথা বলেছে। মুখ্যমন্ত্রী 31শে ডিসেম্বর অব্দি সময় নিয়ে নিলেন যাতে এই শিক্ষা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাটাকে এই যাদের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভাঁওতাবাজি করে জনগণকে সঙ্গে নিয়ে এই চোর দালাল দুর্নীতিগ্রস্ত সরকারকে ধাক্কা এনএসডিসি যে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই তো এই সিদ্দিকুল্লাহ, সেটাই তো এই হুমায়ুন কবির, সেটা তো এই কার্তিক মহারাজ, সেটাই তো এই ধুলিয়ান, সেটা তো এই মোথাবাড়ি, সেটা তো এই মুর্শিদাবাদ মালদা। যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে লাঠি তুলে দিয়েছেন, যে রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের আড়ালে লক্ষ্মীদের প্রতিদিন শ্লীলতাহানি ধর্ষণ, মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরকে মন্দির দিচ্ছেন আর ঢালাও দেশি মদের লাইসেন্স দিচ্ছেন। মদে 1 নম্বর করছেন, মন্দিরে 1 নম্বর করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে জনগণের ভালোর জন্য কিছু দেওয়ার নেই, বরং বাংলাকে ধ্বংস করতে চাইছেন তিনি, এবং অলরেডি ধ্বংস করে ফেলেন। একটার পর একটা প্রজন্মকে কার্যত দেউলিয়া করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে চাকরিহারারা এসএসসি ভবন অভিযান করছেন এবং তাদের দাবি যে আজকেই যেন যোগ্য অযোগ্যদের লিস্ট যেন বার করে রাজ্য সরকার বা এসএসসি। কি মনে হয় আপনার? না দেখুন, রাজ্যের সরকার লিস্ট বের করতে চাইছে না, রাজ্যের সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের আজকে রাস্তায় বলি করেছে। প্র্যাকটিক্যালি রাজ্যের সরকার ওএমআর সিটকে নষ্ট করেছে যাদের নিজেদের দুর্নীতি আড়াল করা যায়। স্বাভাবিকভাবে আজকে যে যোগ্য চাকরি প্রার্থীরা, চাকরি হারারা, তারা আজকে যতই প্রতিবাদ আন্দোলন করুন না কেন, সরকার আসলে এদের সঙ্গে প্রতারণা করছে। নেতাজি ইন্দোরে যে কথা বলেছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে অন্য কথা বলেছেন। সুপ্রিম কোর্টে রাজ্যের সরকার যে শুনানিতে যে বক্তব্য রেখেছে তাতে এটা প্রমাণিত যে রাজ্যের সরকার এই রাজ্যের যোগ্য চাকরিহারাদের কথা ভাবতে চায় না। রাজ্য সরকার নিজেদের ক্যাবিনেটের বিরুদ্ধে যাতে সিবিআই তদন্ত না হয় তার জন্য আবেদন করেছে। রাজ্যের সরকার 3 মাসের মধ্যে নিয়োগ করতে পারবে না, সেটা ডিসেম্বরের মধ্যে করবে, এই লিখিত মুচলেখা দিয়ে এসছে। 31শে মের মধ্যে নোটিফিকেশন দেবে নতুন করে। তার মানে তো এটা প্রমাণিত যে রাজ্যের সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে সারেন্ডার করে ফেলেছে। এখানে নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাচার করছেন, রাজ্যের যোগ্য চাকুরিয়ারা দেখুন এই সরকারের আসল চরিত্র কি। আমরাও বলছি এখনো সুযোগ আছে রাজ্যের সরকারের কাছে, রাজ্যের সরকার রিভিউ পিটিশন করুক এবং আদালতে গিয়ে বলুক যে তারা যোগ্য অযোগ্য তালিকা দেবে। এই তালিকাটা যদি 10 বছরে এর আগে একবার কোর্টে দিয়ে দিত তাহলে তো আজকে এই দিনটা 26,000 চাকরি প্রার্থীর জীবনে আসতো না। মুখ্যমন্ত্রী বলছেন যে এটা খুবই স্বস্তির যে তারা 31শে ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন। এটা কি আদৌ স্বস্তি? কারণ চাকরি হারাদের তো কার্যত চাকরি যাওয়ার দিনটাই শুধু বেড়ে গেল। চাকরি হারাদের জন্য জীবনের সর্বনাশ, আর মুখ্যমন্ত্রী পৌষ মাস। মুখ্যমন্ত্রী 31শে ডিসেম্বর অব্দি সময় নিয়ে নিলেন যাতে এই শিক্ষা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাটাকে এই যাদের চাকরি চলে গেছে তাদেরকে দিয়ে ইউজ করে নেওয়া যায়, ব্যবহার করে নেওয়া যায়। রাজ্যের শিক্ষা দপ্তর যাতে এই ডিসেম্বর অব্দি এই যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার অবস্থা তাকে সামাল দিতে পারে। মুখ্যমন্ত্রী স্বস্তি তো বটেই, তাকে এই শিক্ষার ব্যবস্থার জন্য আলাদা করে কোনো পদক্ষেপ নিতে হচ্ছে না। নিজের দুর্নীতি আড়াল করে যাতে নিজের ক্যাবিনেটকে বাঁচাতে পারেন তার জন্য তার স্বস্তি। কিন্তু রাজ্যের যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য সারা জীবনের মতন সর্বনাশ মুখ্যমন্ত্রী ডেকে আনলেন। তিনি বলছেন 26শে নির্বাচনের আগে তিনি সব ঠিক করে দেবেন। নির্বাচন হলে সবই ঠিক করেন। এই 2 হাতে 2টো চাকরির কথা বলেছিলেন, বছরে 2 লক্ষ চাকরির কথা বলেছিলেন, লক্ষ লক্ষ চাকরি পড়ে রয়েছে। যে সরকার একটা চাকরি দিতে পারে না, 26,000 চাকরি কেড়ে নেয়, সেই সরকার নির্বাচন এলে, ভোট এলে মানুষকে আবার ভাওতাবাজি গল্প শোনাবে। বাংলার মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভাওতাবাজি করছেন, সততার প্রতিকার লেখেন না। বাংলার মানুষ এটা বুঝে গেছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আজ অব্দি কোনো সত্যি কথা বলেন। এই যে যারা সুপ্রিম কোর্ট তো বললো যে যারা টেন্টেড অনটেন্টেড শিক্ষকদের কথা তো গেল, কিন্তু যারা শিক্ষাকর্মী তারা বলছেন তাদেরকে মধ্যশিক্ষা পর্ষদ কার্যত বঞ্চিত করে দিয়েছে, তাদের কথা ভাবেইনি। দেখুন, এর একটাই সমাধান। কে বঞ্চিত করেছে না বঞ্চিত করেছে সবাই জানে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সরকারের মাথায় বসে রয়েছেন তিনি কার্যত কোর্টে গ্রুপ সি গ্রুপ ডির জন্য কোনো সওয়ালই করেননি। তাহলে আজকে কি হবে, পরিণতি কি? আমি তো এই আন্দোলন প্রতিবাদ যা হচ্ছে হোক, কিন্তু নবান্নের 14 তলাকে সরাতে হবে। এই রাজ্যে তৃণমূলের চোর দালালদের যারা টাকা নিয়েছে, যারা চাকরি বিক্রি করেছে তাদের বাড়ি ঘেরাও করতে হবে, তাদের কাছ থেকে টাকা উসুল করতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে। এলাকায় এলাকায় জনরোষ, এই যে 26,000 চাকরিহারা তাদের কাছে আমি আবেদন করব, আপনারা জনমত সংগঠিত করুন, জনগণকে সঙ্গে নিয়ে এই চোর দালাল দুর্নীতিগ্রস্ত সরকারকে ধাক্কা দিন। এছাড়া কোনো কিছু সমাধান সম্ভব না। রাজ্যপাল এই যে মুর্শিদাবাদে তিনি গেলেন এবং তিনি এসএসসি চাকরি হারাদের নিয়ে তার কি কোনো ভূমিকা বা তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করবে বলে আপনার মনে হয়?
কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি ছিল। চাকরি হারাদের ক্ষোভ বিক্ষোভকে ধামাচাপা দিতে ডিআই অফিসে শিক্ষকদের লাঠিপেটা করা গোটা রাজ্য জুড়ে ধিক্কার হয়েছে, ছিছি করেছে মানুষ। তো স্বাভাবিকভাবে এখন এই সরকার প্ল্যান এ, বি, সি যে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই তো এই সিদ্দিকুল্লাহ, সেটাই তো এই হুমায়ুন কবির, সেটা তো এই কার্তিক মহারাজ, সেটাই তো ধুলিয়ান, সেটা তো এই মোথাবাড়ি, সেটা তো এই মুর্শিদাবাদ মালদার দাঙ্গার দিকে নজর ঘোরানোর চেষ্টা, যাতে এই দুর্নীতি চাকরিহারাদের ক্ষোভ বিক্ষোভকে ধামাচাপা দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই রাজ্যে বেকারদের, চাকরিহারাদের অন্ন বস্ত্র বাসস্থান প্রসঙ্গে, শিক্ষা স্বাস্থ্য প্রসঙ্গে, কর্মসংস্থান প্রসঙ্গে কোনো ব্লুপ্রিন্ট নেই। একটা সরকারের তো একটা পরিকল্পনা থাকবে, এই সরকারের কোনো পরিকল্পনা। এই সরকার চলছে তোলাবাজি, সিন্ডিকেট, দুর্নীতিতে, এর বাইরে এদের কাছে কিচ্ছু নেই। কিন্তু তিনি তো বললেন প্ল্যান এ, বি, সি, ডি সব করা আছে। ওই তো প্ল্যান এ মানে কি? সিদ্দিকুল্লাহ রাস্তায় নামলো, সিদ্দিকুল্লাহ একটা হিন্দু ধর্মীয় পতাকা খুলে দিল, তারপর রামনবমী, তারপর ঈদ মহরম, তারপর মোথাবাড়ি, তারপর মন্দির মসজিদ, তারপর জগন্নাথ মন্দির, আবার তো জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলে যাবেন। ভাবুন, যে রাজ্যে 26,000 শিক্ষক মানে কি? আমরা বলি সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। যে রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে লাঠি তুলে দিয়েছেন, যে রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের আড়ালে লক্ষ্মীদের প্রতিদিন শ্লীলতাহানি, ধর্ষণ হচ্ছে, মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছেন না, ধর্ষকদের কার্যত তোল্লা দিচ্ছে এই রাজ্যের সরকার, সেই রাজ্যে মন্দির খুব গুরুত্বপূর্ণ। যে দীঘাতে আজকে জগন্নাথ মন্দির করছেন সেটা গুরুত্বপূর্ণ, নাকি সেই দীঘাতে মহিলাদের, নারীদের পর্যটন শিল্পের উন্নতি, নারীদের নিরাপত্তা? সেই দীঘা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে সবচেয়ে বেশি চাকরি হারিয়েছেন। সেই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে, যে বিদ্যাসাগরের মাটি, সেই মাটিতে একটা স্কুল নেই, একটা কলেজ নেই, একটা এসএসসি নেই, একটা প্রাইমারি নেই, শুধু দুর্নীতি আর চুরি। আজকে সেই মেদিনীপুরের মাটিতে একদিকে মন্দির উদ্বোধন হচ্ছে, আর একদিকে সেই মেদিনীপুর আমরা দেখি পুজো আসুক, কোনো উৎসব আসুক, মদ বিক্রিতে সেই মেদিনীপুর জেলা 1 নম্বর স্থানে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরকে মন্দির দিচ্ছেন, আর ঢালাও দেশি মদের লাইসেন্স দিচ্ছেন। মদে 1 নম্বর করছেন, মন্দিরে 1 নম্বর করছেন, আর শিক্ষায় আমরা মেদিনীপুরকে 1 নম্বর করেছিলাম। ঐতিহাসিকভাবে মেদিনীপুর বিদ্যাসাগরের জেলা, মেদিনীপুরের শিক্ষা, সমাজ সংস্কারের আন্দোলন, প্রগতির আন্দোলন, নবজাগরণ, সেই মাটি, স্বাধীনতা আন্দোলনের মাটি, সেই মাটিতে আজকে মন্দির, মসজিদ, মদের ঢালাও লাইসেন্স, অনলাইন দেশি মদের ব্যবসা, গ্রুপ সি গ্রুপ ডির চাকরি বিক্রি, এসএসসির চাকরি বিক্রি, এইসব মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলছেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চান। মমতা বন্দ্যোপাধ্যায় চান চাকরি চুরি হবে, লুট হবে, দুর্নীতি হবে, আর সেই টাকাতে তিনি ভোট করবেন, মদ মাংসের ঢালাও ফিস্ট করবেন, বেকার যুবকদের মন্দির আর মসজিদের সামনে থালা বাসন নিয়ে বসিয়ে দেবেন ভিক্ষা করতে। গোটা রাজ্য জুড়ে ঢালাও দেশি মদের লাইসেন্স যুব সমাজকে বিভ্রান্ত করছে। স্বাভাবিকভাবে এই রাজ্যের সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে জনগণের ভালোর জন্য কিছু দেওয়ার নেই, বরং বাংলাকে ধ্বংস করতে চাইছেন তিনি, এবং অলরেডি ধ্বংস করে ফেলেছেন। একটার পর একটা প্রজন্মকে কার্যত দেউলিয়া করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের ঘটনা এবং এসএসসির এই চাকরি হারা, এই নিয়ে রাজ্যপাল কি কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারেন? রাজ্যপালের অফিস, শুভেন্দু অধিকারী বলেছেন, বিরোধী দলনেতা, রাজ্যপালের অফিস মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করেন। আরএসএস এর লোক, বিজেপির লোক, তাকে নিয়ন্ত্রণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে রাজ্যপাল, আমরা দেখুন দলগতভাবে তো আমরা বামপন্থীরা রাজ্যপাল পদের বিরোধী। গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে বিজেপি কার্যত রাজ্যপাল পদগুলোকে ফুটো জগন্নাথ বানিয়ে রেখেছে, এবং আপনার আমার ট্যাক্সের টাকায় রাজভবনগুলো প্র্যাকটিক্যালি সরকারের তোষামোদে পরিণত হয়েছে। বিল সই করা ছাড়া, আর কিছু আইওয়াস করা ছাড়া, মিডিয়া অ্যাটেনশন ছাড়া রাজ্যপালের আর কোনো ভূমিকা নেই। এই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তৃণমূল বিজেপির সমর্থন নিয়ে উপরাষ্ট্রপতি হয়ে গেছেন। তিনি এখন সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করে দিচ্ছেন। সংবিধানকে ধ্বংস করতে আরএসএস এর সম্পূর্ণ বৈরিকীকরণ হয়েছে রাজ্যপাল পদে, এবং এ রাজ্যের রাজ্যপাল একদিকে আরএসএস এর এজেন্ডাকে ফুলফিল করছেন, উল্টো দিকে তৃণমূল বিজেপি এই রাজ্যপালকে ব্যবহার করে কিছু মিডিয়া গিমিক তৈরি করছে। রাজ্যপালের এটা পুরোটাই আইওয়াস, লোক দেখানো। প্র্যাকটিক্যালি তিনি তৃণমূল বিজেপির যাতে সুবিধা হয়, আরো খোলসা করে বললে আরএসএস এর এই হিন্দু মুসলমান মন্দির মসজিদের লড়াইতে যাতে সুবিধা হয়, সেই কাজটা তিনি করছেন। আজ প্রায় 3 বছর হলো কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা বা মজুরি দিচ্ছে না। মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার কেন এটা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে না? ভোট এলে ধর্ণা হবে, ভোট এলে মিছিল হবে, সুপ্রিম কোর্টে যাওয়ার সৎ সাহস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। বিজেপি সরকারের জনবিরোধী বিলের বিরুদ্ধে যেমন পার্লামেন্টে তৃণমূল বিরোধিতা করতে পারে না, যেমন বিজেপির বিরুদ্ধে কলকাতায় চিৎকার করে, কিন্তু দিল্লিতে গিয়ে ওই নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন, যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করেন, মোহনবাগ বোতলে ফুলের বোকে পাঠান, ফলের ঝুড়ি পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর দুর্গা। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়াই
লড়াই করবার কোনো হিম্মত নেই, কারণ উনি জানেন যেদিন এই লড়াই লড়বেন তিনি, সেদিন তার হাল উড়িষ্যার ওই বিজেডির মতন হবে, সেদিন তার ভাইপোকে জেলে যেতে হবে, সেদিন তার মন্ত্রিসভাকে জেলে যেতে হবে। তার ফলে গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি আমার দুর্নীতি চুরিকে আড়াল করে দাও, আর উল্টো দিকে আমি তোমার এই এজেন্ডাকে এখানে ফুলফিল করবো। ওয়াক অফ নিয়ে সুপ্রিম কোর্টে কেরালা সরকার গেছে, তামিলনাড়ু সরকার গেছে, আমাদের রাজ্য থেকে নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম গেছেন, তৃণমূলের একজন এমপি মহুয়া মৈত্র ব্যক্তিগতভাবে যেতে পারলেন, অথচ এই রাজ্যের সরকার যেতে পারলো না, অথচ তিনি নাকি এই রাজ্যের সংখ্যালঘু দরদি। দেখুন, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ বুঝতে পারছে যে এই দুই সরকার ভাঁওতাবাজি করছে তাদের সঙ্গে। 100 দিনের কাজের অধিকার বামপন্থীরা লড়াই করে পার্লামেন্টে পাস করিয়েছিল ইউপিএ 1 গভর্নমেন্টের আমলে। আমরা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে এই দুই সরকারের ভাঁওতাবাজির মুখোশ খুলে টেনে নামাবো, এবং গতকাল ব্রিগেড প্রমাণ করেছে যে মেয়রিটি মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, জোটবদ্ধ হচ্ছে এই দুই সরকারের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মহিলাদের 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিতে পারেন, কিন্তু মহিলারা সমপরিমাণ শ্রমে পুরুষের তুলনায় 8% কম বেতন পায়। মুখ্যমন্ত্রী এই নিয়ে কেন প্রতিবাদ করেন? শ্রমকোড বিল সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আইডিয়া আছে? তৃণমূলের এমপিরা কোনোদিন শ্রমকোড বিল নিয়ে কোনো কথা বলে? তৃণমূলের ট্রেড ইউনিয়নটা যেটা আছে সেটা তো প্র্যাকটিক্যালি তোলাবাজি করার ইউনিয়ন। কলকারখানায় মালিকের কাছ থেকে তোলাবাজি করে পকেট ভরানো। শ্রমিকদের পক্ষে কথা বলার ক্ষেত্রে কোনো এদের ভূমিকা নেই। আপনি দেখবেন দিল্লির সরকার বিরুদ্ধে আমরা গত 10-11 বছরে যতগুলো ধর্মঘট করেছি, বিজেপি শাসিত রাজ্যে বিজেপি পুলিশ যে আচরণ আমাদের সঙ্গে করেনি। শ্রমকোড বিল বাতিলের দাবিতে যখন আমরা মিটিং মিছিল করি, ধর্মঘট করি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বিজেপির আরো বেশি করে মানে ক্যাডারের ভূমিকা পালন করে, তারা রাস্তায় পুলিশ নামিয়ে দেয়, পুলিশ এগিয়ে দেয়। স্বাভাবিকভাবে এই তৃণমূল কংগ্রেসকে দিয়ে বিজেপির নীতিগত, আরএসএস এর পলিসিগত, আম্বানি আদানির পলিসিগত কোনো বিরোধিতা সম্ভব নয়। কারণ আম্বানি আদানির পয়সা, কর্পোরেটের পয়সায় তৃণমূল বিজেপি দুটো দলে টাকা খায়। জাল ওষুধের ব্যবসাদারদের কাছ থেকে তৃণমূল বিজেপি দুদলে টাকা খায়। তো যার নমক খেয়েছে তার হারামি করবে কি করে এরা? একেবারে শেষ প্রশ্ন আসবো। আজকে শালবনীতে 2টি তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের থাকার একটা সম্ভাবনা রয়েছে। আপনি কি প্রতিক্রিয়া? দেখুন, এইসব ধান্দাবাজ রাজনীতিবিদ, ধান্দাবাজ শিল্পপতি, নেকি শিল্পপতি, ভাওতাবাজ রাজনীতিবিদের মতন আচরণ করছেন সৌরভ গাঙ্গুলি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ ওদের বুঝে গেছে। যারা উনুনের ধোঁয়াকে শিল্পের ধোঁয়া বলে চালায়, যারা গত 10-11 বছরে শিলান্যাস করতে করতে শিলাদিদি নামকরণ করে ফেলেছে, শিলা মুখ্যমন্ত্রী নামকরণ করে ফেলেছেন, যিনি আজ অব্দি একটা কোনো শিল্প কলকারখানার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারলেন না। এই রাজ্যে আমরা চলে যাওয়ার পর, নিউ টাউন, সল্টলেক, আইটি সেক্টর, হলদিয়া, বক্রেশ্বর হওয়ার পর একটা কোন শিল্পের নাম মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না। এখন তোলাবাজি যদি শিল্প হয়, সিন্ডিকেট যদি শিল্প হয়, চমমুড়ি যদি শিল্প হয়, তাহলে যা হওয়ার তাই হচ্ছে। ভোট আসছে, শিলান্যাস করতে হবে, মানুষের আইওয়াশ করতে হবে। স্পেনে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গিয়ে কি সব শিল্পের কথা বলেছিল, সে শিল্পে এখন বিষবাও জলে। জমি দখল করে নিচ্ছে গরিব আদিবাসীদের কাছ থেকে শিল্পের নামে, সেই জমি তুলে দেওয়া হচ্ছে কর্পোরেট হাউসদের হাতে। সৌরভ গঙ্গোপাধ্যায় খেলার ক্ষেত্রে ক্রীড়া জগতে স্বনামধন্য ব্যক্তি, কিন্তু তিনি যেভাবে চাটুকারিতা করছেন এই সরকারে, চাকুরিয়ালাদের জন্য তার মধ্যে কোনো সহমর্মিতা নেই, আরজি করের জন্য তার মধ্যে কোনো সহমর্মিতা নেই। তিনি যে মানুষ, যে সংবেদনশীল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সমাজের বহমান ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানান না, সে জড় পদার্থ। যারা জড় পদার্থ হয় তারা সুবিধাবাদী হয়। সেই জড় পদার্থ সুবিধাবাদী কিছু বুদ্ধিজীবী, সোকল সিভিল মুখ, আসলে তারা একটা সময় হিটলার একটা শ্রেণীর এরকম সমাজের সিভিল সোসাইটি তৈরি করতেন, যাকে দেখাতেন যে তার শাসকের পক্ষে তারা কথা বলবে। এই রাজ্যে সুবোধ সরকার হোক, সৌরভ গাঙ্গুলি হোক, আজকে সেই মমতাজীবীতে পরিণত হয়েছেন। বুদ্ধিজীবী বলবেন না, ওনারা মমতাজীবীতে পরিণত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা নিয়ে কেউ বিনা পয়সায় জমি পেয়ে নিজেদের স্পোর্টিং ক্লাব করছেন, শুটিং ফ্লোর করছেন, কেউ পার্ক করছেন। চলে যান না চন্দ্রকোনার ওইদিকে পার্ক গুলো, কি বেহাল অবস্থা, প্রয়াগ যে সিটি ফিটি। আপনি চলে যান সৌরভ গাঙ্গুলির যে প্রস্তাবিত একের পর এক জিন্দাল কারখানা, স্টিলের কারখানা, সেগুলো কোথায়? মানুষকে তো এইভাবে টুপি পরানো যায় না। 2025 সাল, বাংলার মানুষ দেখুক, এদের আসল চেহারা দেখুক। নন্দীগ্রামে শিলাপুতে যেমন রেল লাইন হয়নি, ফুরফুরাতে শিলাপুতে যেমন রেল লাইন হয়নি, আজকে শালবনীতে যা হচ্ছে আপনি মিলিয়ে রেখে দেবেন। ভোটের জন্য এইসব হচ্ছে, ভোটের পর এগুলো কিচ্ছু থাকবে না। আপনি যেরকমটা বললেন, সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু যখন চাকরিহারারা ওনাকে বললেন যে নবান্ন অভিযানে যাওয়ার জন্য একটা প্রস্তাব রাখলেন, তিনি বললেন তিনি রাজনীতিতে আসতে চান না।
দেখুন, চাকরি হারা, চাকরি পাওয়া, চাকরি দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, এগুলো সমাজের সংবেদনশীল শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। হয়তো সৌরভ গাঙ্গুলির মধ্যে তিনি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নন, হয়তো ওনার মধ্যে সেই সংবেদনশীলতা নেই, হয়তো তিনি নিজেকে বাংলার একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিণত করতে চান। পলিটিক্যাল ব্যবসায়ী বলতে পারেন, খেলোয়াড় ব্যবসায়ী বলতে পারেন, ক্রীড়া ব্যবসায়ী বলতে পারেন। ব্যবসায়ীরা সাধারণত শ্রমিকদের প্রতি, বেকারদের প্রতি সংবেদনশীল হন না। আমরা লাল ঝান্ডাওয়ালারা কলকারখানার গেটের সামনে যখন শ্রমিকের মজুরির দাবিতে আন্দোলন করি, তখন মালিক আমাদের পুলিশ দিয়ে লাঠিপেটা করে, সরকার আমাদের পুলিশ দিয়ে লাঠিপেটা করে, ইউনিয়ন করবার অধিকার কেড়ে নিতে চায়। কারণ সেই মালিকেরা, তারা সরকারকে, শাসক দলকে, তাদেরকে টাকা দেয়। আমি জানি না এক্ষেত্রে এই রাজ্য সরকারের কাছ থেকে কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট সৌরভবাবু পাচ্ছেন কিনা, যার জন্য তিনি বিরাট ভাজন হতে চাইছেন না। স্বাভাবিকভাবে মমতাজীবীদের কাছ থেকে আজকে সমাজের কোনো বিষয়ে প্রতিক্রিয়া যদি না পাওয়া যায়, তাহলে সেটা খুব স্বাভাবিক ঘটনা হিসেবে বাংলার মানুষ মনে করে। ব্রিগেড নিয়ে তো বিরোধীরা বলছেন যে লোক দেখানো ব্রিগেড। সেটা লোক দেখানো ব্রিগেড বলতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো 14 তলার নবান্ন থেকে একবার দেখে নেবেন, দূরবীন তো লাগবে না, খুব বিলচড়া দূরত্ব, গঙ্গার আর এপার আর ওপার। ব্রিগেড আমরাই ভরাতে পারি, লোক দেখানো হোক আর ওদের ভয় কাঁপানো হোক, বুক কাঁপানো হোক। আমরা বলছি, ময়দান মানে তো খেলার জায়গা। গতকাল বন্যা টুটু বলেছেন 2600 উইকেট পড়বে, তার ফলে লোক দেখানো খেলা তো লোক দেখানোই হয়, খেলা দেখতে তো লোকই যায়। লোক দেখানো খেলায় এ রাজ্যের মা বোনদের ইজ্জত যারা লুট করেছে, লোক দেখানো খেলায় আর্জি করে নির্যাতিতার বিচার যারা দেয়নি, লোক দেখানো খেলায় 26,000 চাকুরিহারার চোখের জল যারা ফেলেছে, লোক দেখানো খেলায় এ রাজ্যের অন্ন বস্ত্র বাসস্থানকে যারা লুট করেছে, লোক দেখানো খেলায় যারা আম্বানি আদানিদের পয়সায় নির্বাচন লড়ে, সেখানে খেটে খাওয়া মানুষ ক্ষমতা দেখাতে চাইছে। কলকাতার ব্রিগেডে দেখিয়েছে যে খেটে খাওয়া মেহনতি গরিব মানুষ যদি কলকাতার ময়দানের দখল নেয়, সেই ময়দানের দখল, সেই ব্রিগেডের রং, সেই ময়দানের রং লাল হয়। আর তারা যখন তত্ত্ব বৈশাখের রৌদ্রে মাথার ঘাম মাটিতে ফেলে কলকাতা শহরের মাটিকে সিক্ত করে জানান দেয় যে 26-এ লুটে খাওয়া, চুরি করে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়ারা জোট বেঁধে উইকেট ফেলবে, তখন শাসকের বুকে ভয় লাগে। সেই ভয় থেকে হয়তো তারা ওই ঠান্ডা ঘরে বসে 14 তলার নবান্নে কিংবা কেউ দিল্লির মসনদে বসে ব্রিগেডকে ব্যঙ্গ করছেন। কারণ ওনারাও জানেন, ইতিহাস সাক্ষী, সভ্যতা সাক্ষী, গরিব মেহনতি মানুষের ঐক্যই ইতিহাস রচনা করে।